বই যোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করতে যাচ্ছি ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। এই বইটির বাংলা অনুবাদ করেছেন নৃপেন সান্যাল। বাংলায় শিরোনাম দিয়েছেন বিচার। এখানে মূল উপন্যাসটা শুনতে পারবেন ২৭ মিনিট ৩০ সেকেন্ড থেকে। মূল উপন্যাসে যাওয়ার আগে অনুবাদকের দেয়া একটি ভূমিকা আছে, সেটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ফ্রান্স কাফকার ধর্ম এবং সত্য। চেকোস্লোভাকিয়ার প্রাগ শহরের এক চেক ইহুদি পরিবারে ১৮৮৩ সালের ৩ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। নানা কারণে এই সাল ছিল বিশিষ্ট, যেন ভেরি নিনাদের মধ্যে সে সময় ইউরোপের পতনের কাহিনী ঘোষণা করা হচ্ছিল। ইউরোপের তখন দুঃসময়, সবকিছুর মধ্যে দ্রুত অবক্ষয়ের ঢল। প্রাগ তখন ছিল অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যবাদের কঠিন কবলে, এক শক্তিশালী শিবির। এই পরিবেশ স্বভাবতই কোনো লেখক অথবা শিল্পীকে উজ্জীবিত করতে পারে না। সে কারণেই সম্ভবত কাফকার সমগ্র রচনা উপন্যাসের ঘটনাকে প্রতীকের সাহায্যে উত্থাপন, উপন্যাসের চরিত্রকে মাত্র একটি অক্ষরে উপস্থাপিত করা সে সময়কার পাঠক সমাজকে আকৃষ্ট করতে পারেনি। তার বৈশিষ্ট্যই তাকে বিতর্কিত করে তুলেছিল এবং তিনি ছিলেন সাধারণের মনোযোগের বাইরে। অথচ তার বিতর্কিত বৈশিষ্ট্যের কারণেই ক্রিস্টোফার কডওয়েল এবং মায়াকোভস্কি ছিলেন তার অনুরক্ত পাঠক, হয়তো কিছু প্রভাবিতও। তেমন লেখকের সংখ্যাই বা কত, যারা জীবিতকালে সমাদৃত হয়েছেন? এদেশে এবং বিদেশে এমন অনেক উদাহরণ আছে। উল্লেখযোগ্য শিল্পী অথবা সাহিত্যিক মৃত্যুর পরে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। তবে এমন কোনো লেখকের দেখা পাওয়া অবশ্যই সহজ নয়, যার প্রভাব সমকালীন চিন্তা জগতে সুস্থিত, অথচ তিনি তার সমসাময়িক পাঠকের কাছে প্রায় অজ্ঞাত এবং অপরিজ্ঞাত। কাফকা ছিলেন তেমনই এক লেখক। শুধু তাই নয়, কাফকা লিখতে ভালোবাসতেন। লিখে তিনি আনন্দ পেতেন, আর আনন্দ পেতেন সেই লেখা বন্ধুদের ঘন উষ্ণ পরিমণ্ডলে পড়ে শোনাতে। আর পড়বার সময় মনে হতো চরিত্রগুলি যেন তারই মধ্যে প্রবেশ করেছে, তাদের মানসিকতা এবং অবয়ব নিয়ে। তার লেখা চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝা যেত তার থেমে থেমে যাওয়া পড়ায়। চরিত্রগুলি স্পষ্ট হয়ে উঠত, অনুধাবন করা সহজ হতো বাইরের অভিজ্ঞতার প্রতিক্রিয়া চরিত্রের ওপর। ছন্দ, মাত্রা, লয়ের ব্যঞ্জনায় সে গল্প পড়া ছিল অপূর্ব। হয়তো কাফকার বন্ধুরা বুঝতে পারতেন এক একটি চরিত্রের মধ্য দিয়ে কাফকা তার জীবনের গভীরতম অনুভূতি, তার স্পষ্ট ও অস্পষ্ট অভিজ্ঞতার পরিস্ফুটন ঘটাতেন। এসব সত্ত্বেও তার লেখা এবং তার জীবন নানা সংশয় সৃষ্টি করে। তার এমন তন্নিষ্ঠ এবং নিবিড় হয়ে নিজের গল্প পাঠ তাই কারো কারো মনে নানা প্রশ্ন সৃষ্টি করেছিল। তার অনেক বন্ধু এমন সংশয়ও প্রকাশ করেছিলেন যে জীবনের সত্যবোধ এবং বাইরের অভিজ্ঞতায় এমন অমিল ছিল যে তার লেখার অনেকটাই ছিল অভিনয়ের নামান্তর। কিন্তু অবাক হতে হয় একথা জেনে যে তিনি তার সমস্ত রচনা ধ্বংস করার পক্ষপাতী ছিলেন। এ কেমন করে সম্ভব যে লেখা তিনি এমন আন্তরিকতার সঙ্গে বন্ধুদের পড়ে শোনান, সেগুলি তিনি পুড়িয়ে ফেলার কথা ভাবেন? কাফকা তার বিশিষ্ট এবং অন্তরঙ্গ বন্ধুর কাছে অন্তিম প্রার্থনা জানিয়েছিলেন, দেখো ব্রট, আমার শেষ অনুরোধ, আমার যত লেখা আছে বাড়িতে, বুককেসে, অফিসের ড্রয়ারে, কিংবা অন্য কোনো বন্ধু কিংবা তোমার কাছে, সেগুলি সমস্ত পুড়িয়ে ফেলো। শুধু তাই নয়, আমার চিঠিগুলোও যেন পুড়িয়ে ফেলা হয়। এমন লেখক কোথায় নিজের লেখা যারা পুড়িয়ে ফেলতে চান? অনেকে অবশ্য বলতে পারেন সত্য ও অভিজ্ঞতার উপলব্ধির অমিল তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেউ কেউ অবশ্য বলেছেন লেখক পরবর্তীকালে তার রচনার অসারবত্তার পরিচয় পেয়েই এমন অনুরোধ জানিয়েছিলেন। ক্ষেত্র ও পাত্রবিশেষে এ বিশ্লেষণ সঠিক হলেও হতে পারে, কিন্তু কাফকা সম্পর্কে এমন কথা চরম নিষ্ঠুরতা ছাড়া কিছুই নয়। প্রশ্ন হতে পারে, কাফকা নিজেই কেন তার লেখার পাণ্ডুলিপিগুলি নষ্ট করে ফেলেননি?
উত্তরে বলতে হয়, কাফকার স্বভাব ও চরিত্রের এই আর এক উদাহরণ। তার জীবনের সহজাত ইতস্তত ভাব, সংশয় আর দ্বিধা, বাইরের পৃথিবীর ক্রমাগত দ্বন্দ্বের এক প্রতিক্রিয়া কাফকার চরিত্র, কাফকার ভাবনা। কাফকার নিজের লেখা সম্পর্কে এই ঔদাসীন্যের কারণ খুঁজে বার করা কঠিন নয়। আর সেই কারণটি হল কাফকার সমগ্র জীবনের ইতিহাস, যে ইতিহাস কাফকার বিরুদ্ধে অভিযোগের পরিপূরক নয়। তার ধমনীতে ইহুদি রক্তের জীবাণু, যা তাকে অনেকের কাছ থেকে দূরে সরিয়ে আত্মনিগ্রহের পথে ঠেলে দিয়েছিল। তার নিজের যৌন ক্ষমতার সম্পর্কে অনিশ্চয়তা বোধ, বস্তুত তিনি মনে করতেন মানুষের দেহের বিভিন্ন ছিদ্র শুধুমাত্র ময়লা নিষ্কাশনের পথ, এবং সবকিছু শেষে তার শারীরিক অসুস্থতা, এগুলি যেন তার এবং বাইরের নানা ধরনের মানুষ নিয়ে তৈরি সমাজের মধ্যে এক অভেদ্য প্রাচীর গড়ে তুলেছিল। তার চিন্তাগুলি তাই সমষ্টি জগতের বাইরে। তিনি একক অস্তিত্ব, চারপাশে পরীক্ষা, তার উপর আত্মকেন্দ্রিক চেতনার ভার তাই এত বেশি। ধর্মবোধ অথবা সত্যের অনুভূতি তার মতে সর্বজনে সমান নয়। ধর্মবোধ অথবা সত্যের আশ্রয় ভিন্নজনে ভিন্ন রকম। তার কারণ হিসেবে কাফকা ভেবেছেন, সকল মানুষ বাইরের জগতের প্রভাব একইভাবে অনুভব করে না। ভিতরের প্রভাবও সকলের এক নয়। ধর্মবোধ, সত্য, অনুভূতি এবং চেতনা তার মতে আপেক্ষিক। সে কারণেই তার লেখায় এই দুঃসহ বোধ। সত্যে বা ধর্মে তার নায়কেরা পৌঁছতে পারেনি। তারা তাদের লক্ষ্য জানতেন, কিন্তু লক্ষ্যে পৌঁছবার অনেক পথ তাদের দিগ্ভ্রান্ত করেছে। ব্রডের কাছে তাই এই অনুরোধ, স্বরচিত রচনা প্রকাশে তাই এমন অস্বীকৃতি। মৃত্যুর প্রায় শিওরে দাঁড়িয়ে ব্রডের কাছে তাই এমন আকুল হয়ে চিঠি লিখলেন। অবশ্য কাফকার অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্স ব্রড তার রচনা প্রকাশে অনিচ্ছা সম্পর্কে ভিন্নমত পোষণ করেন। তার মতে কাফকার ব্যক্তিগত জীবনে এমন কতগুলি অস্বাভাবিক ঘটনার অবতারণা হয়েছিল, যার অভিজ্ঞতায় তিনি বেশি করে আত্মনিগ্রহের দিকে ঝুঁকেছিলেন। নিজের লেখা সম্পর্কে নৈরাজ্যবোধ তার আত্মনিগ্রহেরই উদাহরণস্বরূপ। কাফকার লেখার টেবিল আরও ভালো করে অনুসন্ধানের পর ব্রড অন্য আরেকটি বিবর্ণ, প্রায় হলদে হয়ে যাওয়া চিঠি পেলেন। এই চিঠি তিনি তার অসুস্থতার খবরের সঙ্গে সঙ্গে লিখেছিলেন। আমার বইগুলি সম্পর্কে লিখলাম বলে যেন তুমি আমার কথার এই অর্থ করো না যে আমি তা প্রকাশ করতে চাই, অথবা আমার পরবর্তীদের হাতে তুলে দিতে চাই। আমার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি চাই আমার সমস্ত লেখা নষ্ট হয়ে যাক। তুমি কোনো দ্বিধা করো না। আমার সমস্ত লেখা, এমনকি তাদের শেষ চিহ্ন পর্যন্ত যেন পুড়িয়ে ফেলা হয়। কি হবে এই লেখায়? চিঠির শেষ বাক্যটি কাফকার নিজের প্রতি নিজের প্রশ্ন। নিজের লেখা সম্পর্কে কাফকার অনীহার আরও একটি কারণ লেখকের নিজের সম্পর্কে তার অবিশ্বাস। তিনি একবার বলেই ফেলেছিলেন, লেখার সময় লেখকের হাত চতুর মিথ্যার আশ্রয় হয়ে ওঠে। কিন্তু এত কিছু করেও কাফকা ব্রডকে নিবৃত্ত করতে পারেননি। দি ট্রায়াল উপন্যাসের পরিশিষ্টে ব্রড লিখেছিলেন, কাফকার এত স্পষ্ট নির্দেশ সত্ত্বেও আমি তা মানতে পারিনি। অবশ্য নির্দেশ অমান্য করার পেছনে কি কারণ ছিল, ব্রড বেশ যুক্তির সাহায্যে তার সপক্ষে সেইগুলি দাঁড় করিয়েছিলেন। এসবের বিশ্লেষণে আমাদের দরকার নেই, কারণ যুক্তির জাল ছাড়াতে গিয়ে ব্রডকে আমরা ভুল বুঝব। নিঃসন্দেহে ব্রডকে আমাদের সর্বান্তকরণ ধন্যবাদ জানানো উচিত। তিনি তো কাফকার গ্রন্থ প্রকাশ করে তার জীবনী লিখে আমাদের সঙ্গে তার পরিচয়ের একটি সেতু তৈরি করে দিয়েছিলেন। যদিও ব্রডের পক্ষে আরও কিছু বলার থাকতে পারে, কাফকা তার কোনো কোনো রচনা প্রকাশের অনুমতি নিজেই প্রকাশককে দিয়েছিলেন। কাফকা সম্পর্কে জ্ঞান বা ধারণা এর আগে খুব অল্প সংখ্যক পাঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি ইংরেজ ও মার্কিন পাঠকরাও তার সম্পর্কে প্রায় অজ্ঞ ছিলেন। বেশ কিছুকাল আগে একজন জার্মান সমালোচক এই খাপছাড়া লেখকের পরিচয় পান। তিনি তার লেখার ভূয়সী প্রশংসা করেন। তারপর থেকেই জার্মান শিক্ষিত কিছু কিছু ইংরেজ পাঠক কয়েক বছর ধরে তার লেখা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। কাফকার লেখা নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছিল তার মৃত্যুর প্রায় ২৫ বছর পরে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে তার লেখা স্বীকৃতি পেল।
তার গ্রন্থসমূহের অনুবাদ প্রকাশিত হল। কাফকার এক কাল্পনিক চিত্র আমরা পাই হেরব্রডের দ্য কিংডম অফ লাভ উপন্যাসের রিচার্ড গার্টারের মধ্যে। এই উপন্যাসের লেখক এডউইন মুয়ার বলেছেন, চিত্রটি নির্ভরযোগ্য। কাফকার জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রিচার্ড গার্টারের এই চরিত্রটি সৃষ্টি করা হয়েছে। তবু অনেক দিক থেকে মনে হয় চিত্রটি অসম্পূর্ণ। রিচার্ডের মধ্যে কাফকার জীবনের মাত্র কয়েকটি লক্ষণ পাওয়া যায়। এমনকি হেরব্রডের লেখা জীবনী ও কাফকার নিজের রচনা থেকেও যা জানা গিয়েছে তা তার চরিত্রের দু একটি দিক মাত্র। শুধু এইটুকুই জানা গিয়েছে যে তিনি সংযমের মুখোশে অতীন্দ্রিয় সত্যের পথযাত্রী। মনের ঝড় বিক্ষোভকে তিনি লুকিয়ে রেখেছিলেন এই অতীন্দ্রিয়ের অন্বেষণে। তার সমস্ত লেখা এই বিমূর্ত সত্তার অনুধাবক। তাই সম্ভবত কোনো রচনা প্রকাশিত হওয়ার প্রসঙ্গে তিনি অত কিছু ভাবতেন। আর মাত্র যে কটি লেখা তিনি বেঁচে থাকতে প্রকাশিত হয়েছে তা তার বন্ধুদের স্বনির্বন্ধ অনুরোধের কারণেই। সূক্ষ্ম বিবেচনা আমাদের ধারণায় যদি একটি গুণ বলে গণ্য হয়, তবে সংশয়হীনভাবে আমরা স্বীকার করতে বাধ্য কাফকা ছিলেন সেই গুণের অনন্য অধিকারী। আর যদি তাকে আমরা বিদ্যাবত্তার প্রচেষ্টাজনিত প্রকাশ বলে মনে করি, তবে তা কাফকার সম্পর্কেও সমানভাবে প্রযোজ্য। তবে শেষোক্ত মন্তব্য অবিবেচনারই প্রশ্রয় দেবে, কারণ তিনি তার লেখাকে কখনোই সেই স্তরভূত বলে চিন্তা করেননি। আর তিনি যে সব সময় তার লেখাকে আঁকিবুকি বলতেন, তার কারণ তার স্বভাবত বিনয় নয়। তিনি তার লেখাকে এর চেয়ে কোনো উন্নত পর্যায়ের বলে কখনো মনে করেননি। তিনি লেখক হিসেবে তৎপর ছিলেন যাতে মিথ্যার হাত তার লেখার হাতকে আশ্রয় না করে। কোনো মতেই তাই তার লেখার কপটতার আভাস মাত্র নেই। তিনি যা বলতে চান সহজ এবং স্পষ্ট করে তাই বলেছেন। এমনকি প্রতীক ও প্রতিভাসের ব্যবহারও পাঠককে হতচকিত করে না। তার ধর্মবোধ অথবা সত্যবোধ জীবনের অভিজ্ঞতা দিয়েই পাওয়া। কোনো কোনো ক্ষেত্রে জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশন করতে গিয়ে হয়তো খানিকটা বিদ্যাভিমানের রং তাতে লেগেছে, তবে তাকে লঘু করেছেন ভাঁড়ামোর রস দিয়ে। তিনি মনে করেছেন লক্ষ্যে উপনীত হওয়ার অক্লান্ত প্রচেষ্টা সার্বজনীন, তাই বিভিন্ন লক্ষ্য পথযাত্রী পারস্পরিক তুলনায় ক্ষেত্রবিশেষে হাস্যকর হয়ে ওঠে। শেষ লক্ষ্যে পৌঁছানো মিথ্যা মরীচিকার মতো, অথচ মানুষের অবিরাম চেষ্টার শেষ নেই। পৃথিবীতে সে কারণেই এত ব্যর্থতা। ব্যর্থতা নিয়ে নির্মম রসিকতা সম্ভবত কাফকার মতন এমনভাবে কেউ করেননি। আপাতদৃষ্টিতে কাফকাকে অনেকেরই স্ববিরোধী মনে হওয়া স্বাভাবিক, কিন্তু অনুভূতির যে স্তর থেকে তিনি সত্যের অনুসন্ধান করেছেন, সেখানে হয়তো এমন হওয়াই সম্ভব। কাফকাকে আঁকতে গিয়ে হেরব্রড তাই বোধহয় রিচার্ড গার্টারকে এমন মজার করে এঁকেছেন। কাফকার সামনেই প্রথম মহাযুদ্ধের আরম্ভ এবং শেষ। ইউরোপের শিল্পী সাহিত্যিক এই মহাযুদ্ধকে এক বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন। তাদের আশা হয়েছিল যে ফ্যাসিবাদের অঙ্কুর তখন দেখা দিয়েছে, যুদ্ধের ভয়ঙ্কর ঝাপটায় তার শেষ হবে। কিন্তু কাফকার চিন্তায় কোনো পরিবর্তন এলো না। মানবীয় সভ্যতার শিকড় ধরে যা কিছুই ঘটুক না কেন, তাকে তিনি সার্মেয় সভ্যতা ছাড়া অন্য কিছু ভাবতে পারেননি। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা নামে এবং নানাভাবে যা কিছু ঘটে চলেছে, তাতে হয়তো মনে হতে পারে তিনি ঠিকই বলেছিলেন। যুদ্ধের সূচনা যেমন তাকে উৎসাহিত করেনি, যুদ্ধের শেষও তেমনি তার জন্য কোনো আশার আলো বহন করেনি। পরন্তু তদানীন্তন কয়লা, খাদ্য প্রভৃতির প্রচণ্ড অভাবকে কেন্দ্র করে বাকেট রাইডারের মতো ব্যঙ্গাত্মক গল্প লিখলেন। গল্পটি কাফকার গ্রেট ওয়াল অফ চায়না সংগ্রহে সংকলিত, কিন্তু কাফকার নৈরাজ্যবোধ তাকে সম্পূর্ণভাবে নিরাশাবাদী করেনি। সমাজ জীবনের অর্থ তার কাছে ভিন্ন, আর এই মনোভাব একমাত্র কাফকার পক্ষেই সম্ভব, কারণ তার জীবন দর্শন স্বতন্ত্র। কাফকা সাহিত্য মূলগতভাবে নৈতিক ও আধ্যাত্মিক সমস্যা নিয়ে। এই দ্বিমুখী সমস্যার প্রধান লক্ষ্য পৃথিবীতে এবং সমাজেও বটে ব্যক্তির স্থান নির্ণয় করা, সত্যের পথ জানা। তা সে যেমনই হোক, মানুষের চিন্তায় যখন এই পথ আবিষ্কৃত হবে, সেদিন থেকেই সে এই পথ ধরে চলতে বাধ্য। তিনি ভাবতেন, পৃথিবীতে মানুষের অবস্থিতি কোনো ঐহিক শক্তি দ্বারা নির্দিষ্ট হয় না,
তা স্থির হবে ঐশী কারণে। যে মানুষ একথা বুঝতে পারে না সেই প্রতি পদক্ষেপে ভুল করে, আর যারা এ পথে নিশানা পেয়েছে তারা অনীহচিত্তে পৃথিবীর ঘটনা প্রবাহের দিকে তাকায়। সমস্ত জীবন লক্ষ্যে পৌঁছতে না পারার দুঃখ এবং ব্যর্থতা নিয়ে সে দিন কাটায়। কাফকা বারে বারে প্রশ্ন করেছেন মানুষ তার অন্বিষ্টে পৌঁছতে পারে কিনা। কাফকা এই প্রশ্নের সমাধান পাননি। পৃথিবী সম্পর্কে কাফকার নিষ্পৃহতার সম্পর্কে এডউইন মুয়ার বলেছিলেন, দ্যাট হি ওয়াজ অফ এ জুইশ ব্লাড অ্যান্ড দ্যাট হি ওয়াজ অ্যান ইনভ্যালিড অ্যান্ড দাস ডাউটলি আইসোলেটেড। দ্য গ্রেট ওয়াল অফ চায়না গল্পগ্রন্থের মুখবন্ধ। কিন্তু এই মন্তব্য আমরা সম্পূর্ণ বলে গ্রহণ করতে পারি না, কারণ তিনি কেবলমাত্র একটি সমস্যাই তুলে ধরেননি, সমাজ জীবনের বহু প্রশ্ন দিয়ে তার জটিলতা আমাদের সামনে উপস্থিত করেছেন। মানুষের জন্য তিনি একটি সুস্থ সমাজের কথা ভাবতেন, কিন্তু তার কাছে মানুষ ও পৃথিবীর বাস্তব অস্তিত্ব আবেদনশূন্য। ফলে তার ধারণাগুলি হয়ে উঠেছিল অস্পষ্ট। শুধু তাই নয়, কাফকার ভাবনা ধর্মচিন্তার দেয়াল দিয়ে ঘেরা। প্লেটোর মতো কাফকাও ভাবতে চেষ্টা করেছিলেন পৃথিবীতে মানুষের স্থান কোথায়, কোথা থেকে পা বাড়ালে সঠিক চলার পথ খুঁজে পাওয়া যায়। কিন্তু প্লেটোর কাছে সমাজ জীবন কুকুরীয় সভ্যতা মনে হয়নি, তাই তিনি রাজনীতির কথা ভেবেছেন। কাফকা ভাবেননি। কাজে কাজেই তার ব্যক্তিকেন্দ্রিক চেতনা ব্যষ্টি জীবনের নৈরাজ্যে অবসিত হল। কাফকা কাল্পনিক দুর্গের বাইরেই থেকে গেলেন। কাফকার লেখার বিষয় অভিনব। তার সকল রচনা বিমূর্ত কল্পনা ও মানব জীবনের জটিলতার সংমিশ্রণ। তাকে সে কারণেই এক্সট্রিম সিচুয়েশনের লেখক বলা হয়। কাফকার সময় ছিল রিলকে ও ক্রুস্তের, কিন্তু তাদের মতো ব্যাপক পরিচয় কাফকার ছিল না। কাফকার রচনারীতি ছিল এদের থেকে ভিন্ন। এডউইন মুয়ারের মতে, ইট ইজ এ স্টাইল অফ দ্য আটমোস্ট এক্সাক্টিটিউড, দ্য আটমোস্ট ফ্লেক্সিবিলিটি, আটমোস্ট ন্যাচারালনেস অ্যান্ড অফ ইনএভিটেবল প্রপার্টি। ইন্ট্রোডাকশন টু দ্য ক্যাসল। তার লেখা পড়তে পড়তে ধৈর্যচ্যুতি ঘটে না। তার কারণ তিনি বেছে বেছে শব্দ ব্যবহার করতেন। বাক্যগুলি নির্বাচিত শব্দ এবং উপবাক্যের ব্যবহারে চিত্তাকর্ষক। কাফকার লেখাতেও গাণিতিক শুদ্ধতার পক্ষপাতী। তার লেখায় এমন শব্দ নেই যা অবান্তর মনে হয়। তার উপন্যাসের কথোপকথনও আলাদা। স্টাইলের দিক থেকে তিনি অনন্য হলেও জেমস জয়েসের ইউলিসিস উপন্যাসের কয়েকটি পৃষ্ঠায় যেন কাফকাকে পাওয়া যায়। ম্যাক্স ব্রডের লেখা কাফকার জীবনী সমালোচনা প্রসঙ্গে টাইম পত্রিকার 1947 সালের 28 এপ্রিল তারিখের সংখ্যায় লেখা হয়, মৃতের ঠোঁটের রং রুশ। ঠোঁটের রং দেখেই 20 শতকের সভ্যতার পরিমাপ হয়। এই সভ্যতা মানুষের মৃত্যুকে অস্বীকার বা ছোট করে দেখার প্রচেষ্টা নয়, ঈশ্বরকে অস্বীকার বা ছোট করে দেখার প্রবল প্রয়াস। এ থেকেই মানুষের মধ্যে স্ববিরোধের জন্ম। সভ্যতার উৎকীর্তন যতই করা হোক না কেন, মানুষের মৃত্যুতে ঈষৎ কাঁধ এলানো ছাড়া আর কিছুই করার নেই। এ যেন এক যান্ত্রিক নিয়ম। হৃদয় এখানে অনুপস্থিত। প্রথম মহাযুদ্ধের অভিজ্ঞতাই বুঝি কাফকাকে এমনভাবে ভাবিয়েছে। কাফকার এতে বিস্ময় বোধ হয়েছে। তিনি খুঁজে বার করতে চেয়েছেন ঈশ্বরের ধর্ম এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক। অবাক হতে হয়, এমন লেখক সামান্যতম স্বীকৃতি মাত্র পেয়েছেন তার মৃত্যুর প্রায় 25 বছর পর। জীবিতকালেই বা তার নাম কজন জানতেন? হয়তো তার বরফের মতো ঠান্ডা মেজাজ, সত্যের যেমন তিনি দেখেছেন, সত্যের চারপাশের অস্পষ্টতা দূর করার অনিচ্ছা, ঈশ্বর খুঁজে বেড়ানোর মাতলামি, ভয়াল প্রতীকে ঈশ্বরকে চিহ্নিত করা, এসব মিলিয়ে তাকে জনপ্রিয় হতে দেয়নি। কাফকার সামান্য একটু পরিচয় তার অন্তরঙ্গ বন্ধু ম্যাক্স ব্রড আমাদের সামনে তুলে ধরেছেন। তার জীবনের অনেক অজানা ঘটনা আমাদের জানিয়েছেন। সাংসারিক অর্থেও কাফকা নিরুদ্বিগ্ন ছিলেন না। তার বাবা ছিলেন শুকনো মালের ব্যবসায়ী। বাবাকে তিনি ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, অথচ ভয়ও করতেন। বাবা ছেলের সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া ছিল না। পৃথিবীর মতো তার বাবাও তার কাছে দুর্বোধ্য হয়ে উঠতেন মাঝে মাঝে। প্রাগ বিশ্ববিদ্যালয়ে কাফকা আইন পড়েছিলেন, কিন্তু আইন ব্যবসায় নামেননি। তার লেখায় যে যুক্তিবিন্যাস দেখা যায় তা তার আইন পাঠেরই ফল। যতদিন শরীর ভালো ছিল
ততদিন তিনি প্রাগে কাজ করতেন এক শ্রমিক দুর্ঘটনা বীমা প্রতিষ্ঠানে। অবশ্য কাজটা ছিল এক নিম্নপদস্থ কর্মচারীর। কাজ উপলক্ষে শ্রমিকদের দাবি দেওয়ার ওপর তিনি যে সমস্ত রিপোর্ট লিখেছিলেন সেগুলো বস্তুতপক্ষে এ যুগের অন্যতম বিশিষ্ট গদ্য সাহিত্যের নিদর্শন। বার্লিন ডিপার্টমেন্ট স্টোরের ম্যানেজার এবং সুদক্ষ ব্যবসায়ী এক জার্মান তরুণীর সঙ্গে কাফকার এখানেই পরিচয়। তারপর তার ডায়েরি লেখার বছরে এই পরিচয় প্রেমে পরিণত হয়। কাফকাই লিখেছেন, সেই প্রেম ঘনিষ্ঠতা ও বিচ্ছেদে বর্ণবহুল, কিন্তু কিছুটা যৌন অসামর্থ্যের প্রবল অনুভূতির দরুন আর কিছুটা ভগ্ন স্বাস্থ্যের কারণে কাফকা বিয়ে করতে পারেননি। তাছাড়া মেয়েটি কাফকার প্রবল আধ্যাত্মিক অনুভূতির সঙ্গেও নিজেকে মেলাতে পারেনি। কাফকা ভয় পেয়েছিলেন এই ভেবে যে শেষ পর্যন্ত তিনি যদি মেয়েটির ওপর বোঝা হয়ে ওঠেন। তিনি তার ডায়েরিতে বিয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। একথাও লিখেছিলেন, মেয়েদের সান্নিধ্যে হয়তো তার মানসিক ও শারীরিক উন্নতি ঘটবে, তিনি বিষণ্ণতা থেকে মুক্তি পাবেন। এ সমস্ত ভেবে বাড়ি ভাড়া, ফার্নিচার কেনা সবই করেছিলেন, কিন্তু সংশয় তার পিছু টানল। এক জায়গায় তিনি হতাশায় ব্যঙ্গোক্তি করলেন, His fiancée wants the average, a comfortable home, an interest in factory, family, good food, bed, adeleven, etc. কিন্তু মেটামরফোসিসের লেখক এর কিছুই দিতে পারে না। এই গ্রন্থে কাফকা তার বহু ভয়াবহ অভিজ্ঞতার কথা লিখেছেন। গ্রন্থটি এই বলে আরম্ভ করেছেন, Gregor Shamsa awoke one morning from uneasy dreams and he found himself transformed in his bed into a gigantic insect. গ্রেগর শামসা একজন ভীতু ব্যর্থ সেলসম্যান। ব্যর্থতার কারণেই সে পরিবারের ক্রীতদাস। সে বোঝে সে অবাঞ্ছিত। একদিন সে শুনতে পেল তার বোনও বলছে, এই লোকটার হাত থেকে আমাদের রেহাই পেতে হবে। জীবনের প্রায় শেষ দিকে কাফকা কিছু আনন্দ পেয়েছিলেন। সে সময় সমুদ্র তীরে এক আস্তানায় তার সঙ্গে পোল্যান্ডের এক ইহুদি মেয়ের আলাপ হয়। মেয়েটি সমুদ্র পাড় থেকে ছোট ছোট মাছ ধরছিল। ঠাট্টা করে মেয়েটির উদ্দেশ্যে কাফকা বলেছিলেন, অমন নরম সুন্দর হাতে এত নিষ্ঠুরতা। এই মন্তব্যের কিনারা ধরেই কাফকার সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠতা হল। তারপর বেশ কয়েক মাস মেয়েটির সঙ্গে তার কেটেছে। মেয়েটি যথার্থই তাকে বাঁচতে এবং লিখতে প্রেরণা দেয়। মেয়েটির নাম ডোরা ডায়মন্ড। ডোরা যথেষ্ট পাণ্ডিত্য খ্যাতি ছিল। ডোরাকে কাফকার এত প্রচণ্ড ভালো লেগেছিল, এত ঘনিষ্ঠ পরিচয় তাদের হয়েছিল যে কাফকা ডোরার বাবার কাছে তাকে বিয়ে করার অনুমতি চেয়েছিলেন। আর সেই সঙ্গে নিজের সম্পর্কে মন্তব্য করলেন, হি ওয়াজ নট এ রিলিজিয়াস জিউ বাট আ রিপেন্টেন্ট ওয়ান সিকিং কনভার্সন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কাফকার ফুসফুসে যক্ষা দাঁত বসাতে শুরু করেছে। বহু বছর ধরেই কাফকা অকাল মৃত্যুর কীটদের ডানা মেলতে দিয়েছেন। 1917 সালে তার কাশিতে প্রথম রক্ত দেখা গেল। তারপর প্রায় 7-7টা বছর মৃত্যুকে তিনি কিভাবে গ্রহণ করবেন সেই চিন্তাই করেছেন। 1924 সালের 3 জুন ভিয়েনার কাছে রিয়েল লিঙ্গে মাত্র 40 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর 3 বছর আগে তিনি ব্রডকে লিখেছিলেন তার সমস্ত পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে। সেই সমুদায় পাণ্ডুলিপির মধ্যে ছিল বিখ্যাত দুটি উপন্যাস, দ্য ট্রায়াল অ্যান্ড দ্য ক্যাসল এবং দ্য গ্রেট ওয়াল অফ চায়নার অধিকাংশ গল্প। তেমনভাবে হিসেব কষলে দেখা যাবে কাফকার জীবনে স্মরণীয় এবং অসাধারণ কিছুই ঘটেনি। একটি দিনের মতোই স্বল্পস্থায়ী ও সরল জীবন ছিল তার। নানা বৈচিত্র্যের অভিজ্ঞতায় তার জীবন নির্মম হয়নি। তার জীবন ভয়াবহ হয়েছিল এই জন্য যে আর পাঁচজনের মতোই কাফকার জীবনে বৈচিত্র্য ছিল নিতান্ত সহনীয়। সাহিত্যে বানিয়ন ও কাফকা দুই তীর্থযাত্রী। বানিয়ন রূপকের সাহায্যে রচনা করেছিলেন পিলগ্রিমস প্রোগ্রেস, আর তারই বিকল্প কাফকার দ্য ক্যাসেল। এই উপন্যাস ভগবানের সঙ্গে সালোক্য মিলনের জন্য সংগ্রাম তন্ময় এক মানুষের উপাখ্যান। সে বৈকুণ্ঠে পৌঁছতে চায় মানুষের সমাজের সঙ্গে একাত্মতা বজায় রেখেই, কিন্তু দুর্গের কর্মাধ্যক্ষ অর্থাৎ ভগবান মানবিক বৃত্তির কতটুকু মূল্য দেন? এমনকি দুর্গের আশেপাশের গ্রামবাসীরাও তেমন আমল পান না। কে একজন জমি জরিপকার, তার বিশ্বাস দুর্গে চাকরি করতে সে আদিষ্ট। অথচ এক শীতের রাত্রে দুর্গে এসে যখন সে উপস্থিত হলো, তখন অত্যন্ত দুর্ব্যবহার করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়। দুর্গের কর্তৃপক্ষ প্রথম অস্বীকার করল যে দুর্গে তার চাকরির কোনো কথা আছে।
আপাতদৃষ্টে মনে হয় এক কূর্মমন্থর বিরাট আমলাতান্ত্রিক বাহিনী। পরে অবশ্য আমতা আমতা করে স্বীকার করতে বাধ্য হলো যে চাকরির কথা হলেও হয়ে থাকতে পারে। মরিয়া হয়ে কে চেষ্টা করল দুর্গের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু টেলিফোন এমন একটা গুঞ্জন করে উঠল যা কে আগে কখনো শোনেনি। অসংখ্য শিশুর কলকণ্ঠ বলে তা মনে হয়। একটু পরে সে গুঞ্জনও থেমে যায়। কে তখন শুনতে পায় দূরে, অনেক দূরে কোথায় যেন গান হচ্ছে। তারই প্রতিধ্বনি উঁচু গ্রামে সংহত হয়ে কানে এসে বাজে। হৃদয়ের তারেও সেই সুর অনুরণিত। কে তখন জিজ্ঞাসা করে কখন সে দুর্গে যাবে। গম্ভীর সমাহিত কণ্ঠে উত্তর আসে, কখনোই নয়। দুর্গবাসীরা তখন বলল, সে ভগবানের ওপর নিজেকে চাপিয়ে দিতে চায়, চালাকি আর মিথ্যে দিয়ে। তাই তার দুর্গে প্রবেশের সমস্ত প্রচেষ্টা বারবার প্রতিহত হয়। কাফকার দ্য ট্রায়াল তার পূর্বোক্ত উপন্যাসেরই পরিপূরক। সেই একই বক্তব্য আরও স্বচ্ছভাবে প্রকাশ করেছেন। এই বইয়ে তার কথা, জন্মাবার পর থেকেই মানুষের বিচার চলছে। তার অপরাধ সে কখনোই জানতে পারে না। তার দিনানু দৈনিক কাজ ঠিক গড়িয়ে গড়িয়ে যায়, আর এই কাজের চাকায় অনির্দিষ্টভাবে সে ঘোরে। কে কোনো অন্যায় না করেও একদিন সকালে গ্রেফতার হলো। তার বিরুদ্ধে কী অভিযোগ জানতেও পারল না। কাফকার জীবন যেন নীরবতার সিংহদ্বার। তিনি নিঃসঙ্গ পরিব্রাজক। তিনি জানতে চেয়েছিলেন কোন বাধা অতিক্রম করলে মানুষের জীবনের পরিচিত শব্দগুলি লোকাতীত নিঃশব্দ নীলিমায় মিলিয়ে যায়। সেই নীল নিঃশব্দের গোপন আবরণ উন্মোচনের জন্য তার যাত্রা। কাফকার সার্থক অভিযাত্রী। তিনি শব্দজগতের সীমান্ত অতিক্রম করে আবার অপূর্ব অভিযাত্রিক দৃঢ়তায় ফিরেও এসেছিলেন। কাফকার রচনা, বিশেষ করে দ্য ট্রায়াল উপন্যাসটি নানা ভাষায় অনূদিত হয়। এই উপন্যাসের রচনাকাল 1920 সাল, কিন্তু প্রকাশিত হয় 1925-এ, তার মৃত্যুর 1 বছর পর ব্রডের চেষ্টায়। ইংরেজি অনুবাদও ওই একই সময়ে প্রকাশিত হয়। এর দ্বিতীয় মুদ্রণ সূচিত হয় 30 বছর পর। তারপর থেকে প্রতি 2 অথবা 3 বছর অন্তর বইটির পুনর্মুদ্রণ প্রয়োজন হয়েছে। উল্লেখযোগ্য উপন্যাসটির ফরাসি নাট্যরূপ দেন আদ্রে জিদ ও জা লুই পাঁর। বাংলাদেশ থেকে বাংলা একাডেমির উদ্যোগেও এর বাংলা নাট্যরূপ প্রকাশিত হয়েছে কাঠগড়া এই নামে 1984 সালে। এখন শুরু করছি মূল উপন্যাসটি। অধ্যায় 1, গ্রেপ্তার। ফ্রাউ গ্রুবাক এবং পরে ফ্রয়মাইন বার্সসোনারের সঙ্গে কথাবার্তা। জোসেফ কের বিরুদ্ধে নিশ্চয়ই অনেক দিন ধরে কেউ মিথ্যা অভিযোগ করছে, কারণ কোনো কিছু অন্যায় না করেও হঠাৎ এক সকালে সে গ্রেফতার হলো। এদিন তার বাড়িওয়ালির রাঁধুনি তার ব্রেকফাস্ট নিয়ে আসেনি। এর আগে বরাবর সে 8টার সময় ব্রেকফাস্ট দিয়ে যেত। এমন ভুল এর আগে আর কখনো হয়নি। প্রাতরাশ আসবে এই আশা আরও কিছুক্ষণ অপেক্ষা করল কে। বালিশে ঠেসান দিয়ে অপরদিকে জানালায় সে বৃদ্ধা মহিলাটিকে দেখতে পেল। তার চোখ মুখের চেহারা কের কাছে মনে হলো অস্বাভাবিক। সে বোধহয় এতক্ষণ উঁকি মেরে তাকেই দেখছিল। তারপর বেশ ক্ষুধার্ত মনে হওয়ায় জানালা থেকে চোখ সরিয়ে এনে সে ঘণ্টা বাজালো। আর সঙ্গে সঙ্গে দরজায় টোকা মারার শব্দ, এবং সেই সঙ্গে দরজা খুলে একটি লোক তার ঘরে ঢুকল, যে লোকটিকে এর আগে কোনোদিন কে এ বাড়িতে দেখেনি। লোকটি বেশ ছিপছিপে, কিন্তু তা হলেও বেশ শক্তপোক্ত। সে একটা নিখুঁত মাপের কালো পোশাক পরেছে। পোশাকটার অনেকগুলো ভাঁজ, পকেট, বকলেস ও বোতাম। তাছাড়া ট্যুরিস্টদের পোশাকের মতো এতে একটা বেল্টও ছিল। যদিও পোশাকের এত রকম আড়ম্বর থেকে কেউ স্পষ্ট করে বলতে পারবে না এ থেকে তার কী সুবিধা হয়, তবে পোশাকটির জন্য লোকটিকে যথেষ্ট বাস্তববুদ্ধি সম্পন্ন মনে হচ্ছিল, সন্দেহ নেই। আপনি কে? কে প্রশ্ন করল আগন্তুককে। প্রশ্ন করার সময় বিছানা থেকে নিজেকে কিছুটা উঠিয়ে আনল সে। কিন্তু এই প্রশ্নে আগন্তুককে মোটেই বিচলিত মনে হলো না। তার ভাবখানা এরকম যেন তার পোশাকই সবকিছু বলে দিচ্ছে। তাই সে কেবল জিজ্ঞাসা করল, আপনি কি ঘণ্টা বাজিয়েছিলেন? আন্নার আমার ব্রেকফাস্ট আনার কথা, কে বলল। তারপর একটু নীরব থেকে অত্যন্ত গভীর মনোযোগে লোকটিকে সে দেখল, আর সেই সঙ্গে ভাববার চেষ্টা করল লোকটি কে হতে পারে। কিন্তু আগন্তুক ওই ব্যক্তি বেশিক্ষণ নিজেকে কের অনুসন্ধিৎসার স্বীকার করে রাখল না। সে দরজার কাছে গেল,
এবং দরজা দুটো একটু ফাঁক করল। তার ফাঁক করার ধরন দেখে মনে হয় দরজার পাশে কেউ দাঁড়িয়ে। আগন্তুকটি তাকে খবর দিল আন্নার নাকি ওর জন্য ব্রেকফাস্ট আনার কথা ছিল। এ জবাবে পাশের ঘর থেকে উঁচু গ্রামে অট্ট হাসি শোনা গেল। হাসির আওয়াজটা এরকমই যে কারো পক্ষে বলা অসম্ভব সেটা একজন অথবা অনেকজনের মিলিত হাসির শব্দ কিনা। অবশ্য এই হাসি থেকে এই অচেনা লোকটি নতুন কিছু জানল না, যা তার আগে জানা ছিল না। তাই সে কে কে বলল, এমনভাবেই বলল যেন একটা বিবৃতি দিচ্ছে। কিছুই করার নেই, একটা খবর দিলেন বটে। বিছানা থেকে লাফিয়ে উঠে ট্রাউজারটা ঠিক করতে করতে বেশ জোরেই কে কথাগুলো বলল। আমি দেখছি পাশের ঘরে কারা, আর জানতে চাই এ ধরনের ব্যবহারের কি উত্তর ফ্রাউ গ্রুবাক আমাকে দেয়। কিছু পরেই অবশ্য কের মনে হলো এমন জোরে কথাগুলো বলা ঠিক হয়নি, কারণ এভাবে কথা বলার ফলে আগন্তুক এই লোকটিকে সে তার সম্পর্কে সচেতন হবার সুযোগ দিয়ে ফেলেছে। তা সত্ত্বেও বিষয়টা তার কাছে এই সময় তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না। যাই হোক, আগন্তুক কথাগুলোর একটা অর্থ ধরে নিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি এখানেই বেশ ভালো ছিলেন না? আমি এখানে থাকব না, আর যতক্ষণ না আপনার পরিচয় পাই আমার সঙ্গে আপনাকে কথা বলতেও দেব না। আমি অনেক কথাই তো বলেছি, আগন্তুক বলল। তারপর নিজেই এগিয়ে গিয়ে দরজাটা টেনে খুলে ফেলল। পাশের ঘরে সে বেশ ধীরে ধীরেই যেন ঢুকল, যদিও এত ধীর পায়ে ঢুকবে এমন কথা কে ভাবেনি। ঘরে ঢুকে প্রথম দৃষ্টিতেই ঘরের সমস্ত জিনিস ঠিক আগের দিন সন্ধ্যায় যেমন দেখেছিল তেমনি আছে মনে হলো। এটা ফ্রাউ গ্রুবাকের বসবার ঘর। ঘরটি নানা রকম আসবাবপত্রে ভরে আছে। কার্পেট, ছবি ও চীনামাটির বাসনে এমনভাবে সাজানো যে স্বাভাবিক এতটুকু ফাঁকও ছিল না কোথাও। তাই প্রথমে কেউ ধরতে পারবে না ঘরে কিছু পরিবর্তন হয়েছে কিনা। বিশেষ করে যে লোকটি এই পরিবর্তনের সৃষ্টি করেছে সে খোলা জানালার পাশে বসে একখানা বই পড়ছিল। বই থেকে সে এই সবেমাত্র চোখ তুলল। আপনার নিজের ঘরেই আপনার থাকা উচিত ছিল। ফানস্য কি আপনাকে এ কথাটা বলেনি? হ্যাঁ, হ্যাঁ বলেছিল। কিন্তু আপনি এখানে কি করছেন? কে সদ্য পরিচিত ফ্রানস্যের ওপর থেকে দৃষ্টি সরিয়ে এনে কথাগুলো জিজ্ঞেস করল। ফ্রানস্য তখনও দরজার কাছে দাঁড়িয়ে। কথাগুলো শেষে আবার সে পিছু ফিরল। খোলা জানালা দিয়ে কে আবার সেই বৃদ্ধাকে দেখতে পেল। সে বৃদ্ধজনচিত কৌতূহলে একেবারে উল্টো দিকে জানালার কাছে সরে এসে সবকিছু অত্যন্ত খুঁটিয়ে দেখবার চেষ্টা করছে। আমি বরঞ্চ দেখি ফ্রাউ গ্রুবাক কোথায়, কে বলল। এই কথাগুলো বলে সে যেন দুজন লোকের কাছ থেকে আরো দূরে সরে যেতে যেতে ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করল, যদিও তারা তার কাছ থেকে বেশ দূরেই ছিল। না, জানলার কাছে দাঁড়ানো লোকটি বই বন্ধ করে টেবিলের ওপর ছুঁড়ে ফেলল এবং উঠে দাঁড়িয়ে বলল, আপনি বাইরে যেতে পারবেন না, আপনাকে গ্রেফতার করা হয়েছে। কে বলল, হ্যাঁ, তেমনই মনে হচ্ছে বটে, কিন্তু কেন? এর উত্তর আমরা আপনাকে দিতে পারি না। আপনি আপনার ঘরে যান এবং সেখানে অপেক্ষা করুন। আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যথাসময়ে আপনাকে সব জানানো হবে। এভাবে খোলাখুলি কথা বলে আমি আমার ওপরওয়ালার নির্দেশ অমান্য করছি। কিন্তু আমি আশা করি একমাত্র ফ্রানস্য ছাড়া আর কেউ আমার কথা শোনেনি। আর ফ্রানস্য তো নিজেই খোলাখুলি অনেক কথা বলে তার ওপর যে নির্দেশ জারি করা হয়েছিল তা লঙ্ঘন করেছে। তবে কথা বলা যায়, ওয়ার্ডার সম্পর্কে আপনার কপাল যেমন ভালো দেখা গেছে, সেরকম যদি ঘটতে থাকে তবে ভবিষ্যৎ সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কের মনে হলো তার এখন বসা দরকার, কিন্তু দেখতে পেল একমাত্র জানালার পাশটিতে ছাড়া সমস্ত ঘরে আর একখানাও চেয়ার নেই। আপনি অবিলম্বে বুঝতে পারবেন যে আমরা সত্যি কথাই বলছি। অন্য লোকটির সঙ্গে একযোগে তার দিকে এগিয়ে আসতে আসতে ফ্রানস্য বলল, তার পাশের লোকটি কের চেয়ে অনেক লম্বা এবং সে কের কাঁধটা চাপড়াতে লাগল। তারা দুজনেই তার রাতে পরে শোবার পোশাকটি পরীক্ষা করে বলল, এখন তাকে শুধু একটি সাধারণ শার্ট পরতে হবে।
তারা অবশ্যই তার পরিত্যক্ত পোশাক এবং আন্ডারওয়্যারটা নিয়ে যাবে। যদি সে মামলা থেকে খালাস পায় তবে এগুলো তারা ফেরত দিয়ে দেবে। তারা বলল, কারণ গুদামে জমা দেওয়ার চেয়ে এগুলো আমাদের কাছে থাকা অনেক ভালো। গুদাম থেকে প্রচুর চুরি হয়। তাছাড়া একটা নির্দিষ্ট সময়ের পর গুদাম কর্তৃপক্ষ সব বিক্রি করে দেয়। তা আপনি মামলায় জিতুন অথবা হারুন, আর আপনি কিছুতেই, অন্তত আজকালকার এই দিনে, জানতেই পারবেন না কতদিন আপনার বিচার চলবে। অবশ্য ডিপো থেকে শেষমেশ আপনাকে দাম দেয়া হবে, তবে তারা যে দাম দেয় তা সাধারণত খুবই কম। দাম নির্ভর করে কে কত ঘুষ দিতে পারে তার ওপর। সর্বোচ্চ দাম কে দিতে চায় তার ওপর নয়। আর এটা তো জানা কথাই যে বছর বছর কোনো জিনিস হাতফের হলেই তার টাকার মূল্য কমতে শুরু করে। এ সমস্ত অমূল্য উপদেশ কে মন দিতে পারল না? তা জিনিসগুলোর জন্য যদিও খুব বেশি দামের কথা সে ভাবে না, তবে তার কাছে সবচেয়ে জরুরি কথা হলো সে আসলে কী অবস্থায় আছে সেটা পরিষ্কারভাবে জানা। কিন্তু তার পাশের এই লোকগুলোর জন্য সে কিছুই ভাবতে পারছে না। দ্বিতীয় ওয়ার্ডারের ভুঁড়িটা তার সামনে উঁচু হয়ে তারই গা ঘেঁষে প্রায় যেন বন্ধুর সঙ্গে গা ঘষাঘষি করছে। আর এই লোকগুলো ওয়ার্ডার ছাড়া আর কী বা হতে পারে? কিন্তু তবু সে লক্ষ্য করল লোকটির মুখের সঙ্গে তার মেদবহুল দেহটার একটুও মিল নেই। মুখটা শুকনো, হাড় বার করা। লোকটি কের মাথা ছাড়িয়ে অনেকটা লম্বা। তার লম্বা নাকটা একদিকে একটু বাঁকানো। মাথার ওপর দিয়ে অন্য ওয়ার্ডারের সঙ্গে সে আলোচনা করছে। কে ভেবে কুল পায় না এই লোকগুলো কোথা থেকে এলো, কি নিয়ে কথা বলাবলি করছে, আর কোন অধিকারই বা তারা এখানে এসেছে। কে যে দেশে থাকে সেখানে একটি আইনের শাসন আছে, যেখানে সকলেই শান্তিতে থাকার অধিকারী, যেখানে নির্দিষ্ট নিয়ম কানুন আছে। তবু তারা কোন সাহসে তার বাড়িতে এসে তাকে গ্রেফতার করে? সে সবসময়ই জীবনটাকে সহজভাবে নিতেই ভালোবাসে। যখন জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে যায় তখনই সে দুর্ঘটনায় বিশ্বাস করে। এমনকি যখন তার সমস্ত বিশ্বাসের মূল লড়ে উঠছে তখনও আগামীকালের কথা ভাবতে তার ভালো লাগে না। কিন্তু তার এ ধরনের মতগুলো এক্ষেত্রে সঠিক ঠেকল না। একবার তার মনে হলো যে এটা বুঝি আগাগোড়াই একটা ঠাট্টার ব্যাপার, একটা নিষ্ঠুর ঠাট্টা। তার ব্যাংকের সহকর্মীরা তার ৩০তম জন্মদিন উপলক্ষে বোধহয় এমন একটা মজার ব্যাপারের অবতারণা করেছে, আর তা অবশ্যই সম্ভব। সে ভাবল তার এখন হাসাই উচিত, কারণ তার হাসি দেখে লোকগুলিও হাসতে শুরু করবে। এবার লোকগুলোর দিকে তাকিয়ে কের মনে হলো তারা রাস্তার কুলি, অন্তত তাদের দেখে সেই রকমই মনে হয়। তার সত্ত্বেও ফ্রানৎস নামক লোকটির দিকে তার প্রথম দৃষ্টি তাকে তখনকার মতো এই সিদ্ধান্তে পৌঁছে দিল যে সে এমন কিছু করবে না যাতে এই লোকগুলো একহাত পেয়ে বসে। অবশ্য এতে একটা ঝুঁকি আছে, পরে হয়তো তার বন্ধুরা বলবে সে ঠাট্টাও বোঝে না। কিন্তু তার মনে আছে, যদিও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া তার ধাতে নেই, অনেক সময় বন্ধুদের পরামর্শ উপেক্ষা করেই সে ইচ্ছাকৃতভাবে বেপরোয়া এমন অনেক কিছুই করেছে যখন ভবিষ্যতে এর ফল কি দাঁড়াতে পারে তেমন চিন্তায় বিন্দুমাত্র আমল দেয়নি। আর তার জন্য শেষ পর্যন্ত তাকে সুদে আসলে এই বেপরোয়া কাজের জন্য খেসারত দিতে হয়েছে। আবার তা কোনো মতেই হওয়া চলবে না, অন্তত এ সময়। যদি এটা হাস্যরসাত্মক নাটকেরই ভূমিকা হয়ে থাকে তবে সে তার শেষ দৃশ্য পর্যন্ত তার ভূমিকায় অভিনয় করে যাবে। কিন্তু কে তখনও মুক্ত। ওয়ার্ডারদের সারির মধ্য দিয়ে কে তার ঘরের দিকে তাড়াতাড়ি চলে গেল। লোকটির অন্তত কিছু বুদ্ধিশুদ্ধি আছে। সে শুনতে পেল ওয়ার্ডারদের মধ্য থেকে একজন কথাগুলো বলছে। ঘরে ঢুকেই সে ডেস্কের ড্রয়ারটা খুলল। ড্রয়ারের সমস্ত কিছুই যেন পরিপাটিভাবে গোছানো রয়েছে, কিন্তু প্রথমবার উত্তেজনার ফলে সে তার পরিচয়পত্রটি দেখতে পেল না। অবশেষে সে তার সাইকেলের লাইসেন্সটা খুঁজে পেয়ে ওয়ার্ডারদের কাছে যাবার জন্য পা বাড়ালো। কিন্তু লাইসেন্সটা তার কাছে অত্যন্ত সাধারণ মনে হলো, তাই আবার সে খুঁজতে আরম্ভ করল। অনেক খোঁজাখুঁজির পর সে তার বার্থ সার্টিফিকেটটা পেল। সে যখন পাশের ঘরে ঢুকছিল তখন অপরদিকে ফ্রাউ গ্রুবাক দরজা খুলে দাঁড়ালো। কিন্তু কে পলকমাত্র দেখেই যেন সে কেমন অস্বস্তি বোধ করে। ঘরে না জানিয়ে ঢোকার জন্য ক্ষমা প্রার্থনা করে উধাও হয়ে গেল। তারপর অন্য কোনো দিকে না তাকিয়ে আবার সযত্নে সে দরজা বন্ধ করে দিল।
অন্য সময় হলে কে হয়তো বলতো, ভেতরে আসুন। কিন্তু এখন সে ঘরের মধ্যখানে সার্টিফিকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে, বন্ধ দরজার দিকে শুধু তাকিয়ে। দরজাটা আর খুলল না। এর মধ্যে ওয়ার্ডারদের চিৎকার শুনে কে আবার সম্বিত ফিরে পেল। এবার সে স্পষ্ট দেখতে পেল জানালার কাছে টেবিলের ধারে বসা ওয়ার্ডারগুলো বেশ উৎসাহের সঙ্গে তার ব্রেকফাস্টের সদ্ব্যবহার করছে। মেয়েটি এখানে কেন এলো না? কে জিজ্ঞাসা করল। লম্বা ওয়ার্ডারটি এর উত্তরে বলল, আপনি গ্রেফতার হওয়ার পর তার এখানে আর আসার অনুমতি নেই। কিন্তু এমন হাস্যকরভাবে আমি কি করে গ্রেফতার হই? মধুর পাত্রে এক স্লাইস মাখন মাখানো রুটি ডুবিয়ে ওয়ার্ডারটি এবার বলল, আবার আপনি আগের মতো শুরু করলেন? আর এসব প্রশ্নের আমরা কোনো জবাব দিই না। কিন্তু এই কথাগুলোর উত্তর আপনাদের দিতে হবে। এই দেখুন আমার পরিচয়পত্র। এখন আপনারা বার করুন আপনাদের কাগজপত্র, বিশেষ করে আমাকে গ্রেফতার করার সমন। হায় ভগবান, ওয়ার্ডারটি বলল, আপনি আপনার অবস্থা না বুঝেই আমাদের দুজনকে বিরক্ত করছেন। কিন্তু এই পৃথিবীতে আমরা ছাড়া আর অন্য কেউ আপনার ভালো চায় না। আপনার পাশে এসে আমাদের মতো দাঁড়াবে না। কফির কাপটা ঠোঁটের কাছে না নিয়েই ফ্রান্সো বলল, আর সেই কারণেই আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। এই কথাগুলো বলে কের দিকে বেশ সপ্রতিভ ও দীর্ঘ, অর্থপূর্ণ অথচ দুর্বোধ্য দৃষ্টিতে সে তাকালো। আর এমনভাবে তাকালো যা আগাগোড়াই কের কাছে কেমন হেয়ালি মনে হয়। ফ্রান্সের দৃষ্টির সামনে কের মুখের কথাও যেন ফুরিয়ে গেল। সে তার সঙ্গে চোখে চোখেই কথা বলতেই লুব্ধ বোধ করল। কিন্তু এই প্রলোভন সে একটু পরেই কাটিয়ে উঠে তার পরিচয়পত্রের ওপর আঙুল দিয়ে আবার বলল, দেখুন দেখুন আমার পরিচয়পত্রটি দেখুন। এই কথায় সবচেয়ে লম্বা ওয়ার্ডারটি বেশ উঁচু গলায় বলল, আপনার সব কাগজপত্র দিয়ে কি হবে? আর আপনার কথাবার্তা কোলের বাচ্চাকেও লজ্জা দেয়। সত্যি করে বলুন তো আপনি কি চান? আপনি কি মনে করেন আমাদের সঙ্গে ঝগড়া করে এই মামলার দ্রুত কোনো কিনারা করতে পারবেন? আমরা এত সাধারণ স্তরের কর্মচারী যে আমরা নিজেরা কোনো দলিল দস্তাবেজ দেখিনি। আমাদের একমাত্র কাজ হলো প্রত্যেকদিন 10 ঘন্টা করে আপনাকে পাহারা দেয়া। আর এই কাজের জন্যেই আমাদের মাইনে দেয়া হয়। এই হলো আমাদের নিজেদের কথা। তাছাড়া আমাদের বিশ্বাস, কর্তৃপক্ষ যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তার সম্পর্কে আগে বেশ ভালো করে খোঁজ খবর নেন। এ বিষয়ে তারা কোনো রকম ভুল করেন না। আমি আমাদের উচ্চপদস্থ কর্মচারীদের জানি। পদাধিকার বলে আমাদের মতো যারা নিচে, তাদের সম্পর্কে যা জানি তা থেকে বলতে পারি যে কে কোন দোষ করল সে খোঁজ নিয়ে তারা বেড়ান না। যখন আইন মাফিক আসামির বিরুদ্ধে ডিক্রি হয়ে যায় তখনই গ্রেফতার করার জন্য আমাদের আদেশ দেয়া হয়ে থাকে। যেখানে আইনের প্রতিটি অনুচ্ছেদ এভাবে অনুসরণ করা হয় সেখানে কি কোনো রকম ভুলভ্রান্তির সম্ভাবনা আছে? এই ধরনের আইনের আমি কিছুই জানি না, কে জবাব দিল। এবার ওয়ার্ডারটি বলল, তাহলে তা তো আপনার পক্ষে আরও খারাপ। কে বলল, বোধহয় আপনাদের মস্তিষ্ক ছাড়া এই আইনের অস্তিত্ব আর কোথাও নেই। কে ভেবেছিল এই কথা বলে ওয়ার্ডারটির বেশ চিন্তায় ফেলা যাবে। অন্তত সে তার কথার অসামঞ্জস্য বুঝতে পারবে, যার ফলে সুবিধা হবে তারই। আর যদি তাও না হয় তবে কথাবার্তায় ওদের বক্তব্যের ধরনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করবে। কিন্তু ওয়ার্ডারটির জবাব বড় নিরুৎসাহ ব্যঞ্জক ঠেকল। আপনি মনে করলে এর বিরুদ্ধে দাঁড়াতেও পারেন। এবার ফ্রান্সো কথাবার্তার মাঝখানে বাধা দিল। দেখো উইলিয়াম, ভদ্রলোক নিজেই বলছেন যে আমাদের আইন সম্পর্কে তিনি কিছুই জানেন না, কিন্তু তবু তিনি নিজেকে নির্দোষ বলছেন। তোমার কথা অবশ্য ঠিক, অপর ওয়ার্ডারটি বলল, তবে তুমি কোনো মানুষকে বুদ্ধিমান তৈরি করতে পারো না। কে এবার আর কোনো জবাব দিল না। মনে মনে ভাবল, আমাকে কি আরও চিন্তা করে দেখতে হবে? এই বাজে ভাড়া করা লোকগুলোর অর্থহীন কথায় আমি নিজেকে কি আরও সংশয়চিত্ত করে তুলব? কিছুক্ষণ আগেই তো তারা নিজেদের সব পরিচয় দিয়ে দিয়েছে। যে সম্পর্কে তারা কথা বলছে তার কোনো অর্থ তারা নিজেরাই বোঝে না। একমাত্র সাদামাঠা বোকামই তাদের এই রকম বিশ্বস্ত করে তুলতে পারে। আমার সমান বুদ্ধির কোনো লোকের সঙ্গে দু একটা কথা বলেই আমি সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে জানতে পারতাম। কিন্তু এদের সঙ্গে যদি 2 ঘন্টা ধরেও আলোচনা করা যায় তবুও কিছুই বোধগম্য হবে না। ঘরের মধ্যে ফাঁকা জায়গায়
কে বার কয়েক পায়চারি করল। রাস্তার অপর দিকে জানালায় সে সেই বৃদ্ধাকে আবারও দেখল। এখন তার পাশে তার চেয়ে বেশি বুড়ো একজন লোককে সে টেনে এনেছে। বৃদ্ধার এক হাত লোকটির কোমরে জড়ানো। কের একসময় মনে হলো এ প্রহসন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেয়া দরকার। আমাকে আপনাদের ওপরওয়ালার কাছে নিয়ে চলুন, কে বলল। তিনি যখন বলবেন তখনই, তার আগে নয়, উইলিয়াম উত্তর দিল। এখন আমার কথা শুনুন, সে বলল। আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন, তারপর ঠিক জানতে পারবেন আপনার সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য আমাদের এই উপদেশ আপনাকে বাজে চিন্তার হাত থেকে রেহাই দেওয়ার জন্য নয়। আমরা আগেভাগে এত কথা জানাচ্ছি, কিন্তু তবু আমাদের প্রতি আপনি তেমন প্রসন্ন বোধ করছেন না। আর আপনি বোধহয় ভুলে গেছেন যে আমরা যেই হই না কেন, অন্তত আপনার চেয়ে আমরা অনেক বেশি স্বাধীন। সেটা বড় কম সুবিধা নয়। যাই হোক না কেন, আপনি যদি কিছু টাকা খরচ করতে রাজি থাকেন, তবে রাস্তার ওপারের কাফে থেকে আপনার ব্রেকফাস্ট আনতে আমরা রাজি আছি। এ কথার কোনো উত্তর না দিয়ে কে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকল। তার মনে হলো সে যদি পাশের ঘরের দরজা অথবা হল ঘরের দরজা খুলতে যায়, সম্ভবত তাকে এদের দুজনের কেউই বাধা দিতে সাহস করবে না। এইটাই তখন কের কাছে সমস্ত সমস্যার সমাধান বলে মনে হলো। কিন্তু পরমুহূর্তেই আবার সে ভাবল, যদি তারা তাকে ধরে ফেলে, একবার যদি সে এদের কাছে ছোট হয়ে যায়, তবে কোনো মতেই তার বর্তমান সম্মান ফিরিয়ে আনতে পারবে না। তাই দ্রুত কোনো সমাধানের কথা আর না ভেবে সে তার নিজের ঘরে দরজা খুলল, কারণ যা অবশ্যম্ভাবী তা স্বাভাবিক নিয়মে ঘটবেই। কে তার নিজের ঘরে কোনো কথা না বলে ঢুকল, আর তখন ওয়ার্ডাররা কোনো কথা বলল না। ঘরে ঢুকে সে বিছানায় সম্পূর্ণভাবে নিজেকে ডুবিয়ে দিল। তারপর পাশের ওয়াশস্ট্যান্ড থেকে একটা নিটোল আপেল তুলে নিল। ব্রেকফাস্টের জন্য এগুলো সে আগের দিন রাত্রে এনে রেখেছিল, কিন্তু ব্রেকফাস্টের এখন সব সম্ভাবনাই শেষ। তাই আপেলটায় কয়েকটা কামড়ের পর তার মনে হলো একটা অপরিষ্কার কাফেখানার ব্রেকফাস্টের চেয়ে অন্তত আপেলগুলো মন্দ নয়। যাক, ওয়ার্ডারদের সহানুভূতি ও সৌজন্য গ্রহণ না করায় কোনো ক্ষতি হয়নি। এবার সে নিজেকে বেশ সুস্থ ও আত্মপ্রত্যয় সম্পন্ন মনে করল। হয়তো তার ব্যাংকের আজকের কাজ মাটি হয়ে গেল, কিন্তু এর জন্য মোটেই ভাবনা হলো না, কারণ ব্যাংকে একজন বেশ বড় অফিসার সে। কিন্তু সে যে আজ কাজে যেতে পারবে না, তার জন্য কি তার আসল কারণটা জানানো উচিত নয়? অন্তত তার মনে হলো তাই করা উচিত। যদি কর্তৃপক্ষ তার কথা বিশ্বাস না করে, তবে সে ফ্রাউ ব্রুবাককে সাক্ষী মানবে। তাহলে অবস্থাটা তারা হয়তো বুঝতে পারবে। আর তাতেও যদি না হয়, তাহলে রাস্তার ওই দুটো বিশ্রী লোককে সে ধরে নিয়ে যাবে। তারা হয়তো আবার উল্টো দিকে জানালায় এসে ভিড় জমিয়েছে। হঠাৎ একটা কথা কের মনে হলো। ওয়ার্ডার দুজন তো তাকে একলা তার নিজের ঘরে থাকতে দিয়েছে। তাদের কি সন্দেহ হলো না যে সে এখন ইচ্ছা করলেই তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে, আত্মহত্যা করতে পারে? যদিও এরপরেই সে তার নিজের দিক থেকেই বিচার করল, সত্যিই তার আত্মহত্যা করার কোনো কারণ ঘটেছে কিনা। একমাত্র কারণ হতে পারে যে ওয়ার্ডার দুজন তার ব্রেকফাস্টই পাশের ঘরে বসে আত্মসাৎ করেছে। কিন্তু এই কারণটা এত বাজে মনে হলো যে কে যেন ইচ্ছা করলেও এই ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করতে পারবে না। তাছাড়া ওয়ার্ডার দুজন নিশ্চয়ই তেমন বুদ্ধিমান নয়। তাই যদি হতো, তবে তাকে হয়তো একলা ছেড়ে দিত না। তার গতিবিধি লক্ষ্য করার সম্পূর্ণ স্বাধীনতা এই ওয়ার্ডার দুজনের আছে। এইসব কথা ভাবতে ভাবতে সে দেয়াল আলমারিটার কাছে গেল। সেখান থেকে ব্র্যান্ডির বোতল থেকে এক গ্লাস ব্র্যান্ডি ঢেলে নিয়ে ব্রেকফাস্ট শেষ করছে এই ভেবেই প্রথম গ্লাস নিঃশেষ করল। দ্বিতীয় গ্লাস উৎসাহ ও বল ফিরে পাবার জন্য, আর শেষের গ্লাস সে নিঃশেষ করল সমস্ত রকম অসুবিধার প্রতিষেধক হিসাবে। হয়তো ভবিষ্যতের জন্যই তার দরকার। ইতিমধ্যে পাশের ঘর থেকে সে একটা বাঁচখাই গলার আওয়াজ শুনতে পেল। এই চিৎকারে তার মনের অবস্থা এত সাংঘাতিক হলো যে তার দাঁত পানীয়ের গ্লাসে কিরমির করে উঠল। ইন্সপেক্টর আপনার সঙ্গে দেখা করতে চান। এমন জোরের সঙ্গে কথা বলার অর্থটা এবার তার কাছে পরিষ্কার। এই ঘোষণাতেই সে চমকে গিয়েছিল। গলার স্বর এত রুক্ষ ও মিলিটারি মেজাজের যে কে ভাবতেও পারেনি ওয়ার্ডার ফানাসের গলার স্বর এমন হবে। এই ঘোষণাকে সে স্বাগত জানালো। যাই হোক, অবশেষে অন্তত একজন ঊর্ধ্বতন কর্মচারীর সাক্ষাৎ মিলল।
তাহলে এতক্ষণে আসা হলো? কাবার্ডের দরজা বন্ধ করতে করতে চিৎকার করে কে নিজেও কথা ফিরিয়ে দিল। সে এক দৌড়ে তৎক্ষণাৎ পাশের ঘরে গেল। সেখানে দেখতে পেল ওয়ার্ডার দুজন তখনও দাঁড়িয়ে। তাদের আপাদমস্তক দেখে আবার নিজের ঘরে ফিরে এলো সে। তাকে দেখে ওয়ার্ডার দুজন চিৎকার করে বলল, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি কি মনে করেন ওই শার্ট পরেই আপনি ইন্সপেক্টর সাহেবের সঙ্গে দেখা করতে যাবেন? তাহলে তিনি শুধু আপনাকেই নয়, আমাদেরও গালমন্দ থেকে রেহাই দেবেন না। কে বলল, থাক, অন্য লোকের আর দরকার নেই, একলা আপনাদের ধমকই যথেষ্ট। এই কথাগুলো বলে দ্রুত কে তার পোশাক পাল্টাবার নির্দিষ্ট জায়গায় গেল। আপনারা যদি আমাকে বিছানা থেকে ঠেলে তোলেন, তবে কিভাবে আশা করতে পারেন যে আমি আমার আনুষ্ঠানিক পোশাকে সেজে থাকব? কিন্তু এই কথায় আপনার তেমন কোনো সুবিধা হবে না, ওয়ার্ডারটি বলল। কের গলা উঁচু পর্দায় ওঠা সত্ত্বেও সে বেশ শান্ত ছিল। এইভাবেই বোধহয় সে তার শুভবুদ্ধি ফিরিয়ে আনবার চেষ্টা করছিল। যত সব বাজে নিয়ম! চেয়ারের ওপর থেকে একটা কোট তুলে নিতে নিতে কে গর্জে উঠল। কোটটা সে এমনভাবে হাতে তুলে নিল যে দেখে মনে হয় সে যেন ওয়ার্ডারদের অনুমোদন প্রার্থনা করছে। তারা তাদের মাথা নাড়ল। একটা কালো কোট আপনাকে পরতে হবে, তারা বলল। একথা শুনে কে মেঝে কোটটা ছুঁড়ে ফেলে দিল। সে বুঝতেই পারছে না এ কথার অর্থ কি। ঠোঁট দুটো ফাঁক করে ওয়ার্ডার দুজন মিচকি মিচকি হাসল। অবশ্য কোট পরার ব্যাপারটা আপনার বিরুদ্ধে বড় অভিযোগ নয়। যাই হোক, আবার তারা তাদের আগের কথায় ফিরে গেল। আপনি তবু কালো কোটই পরুন। কালো কোট পরলে যদি মামলার কোনো দ্রুত সুরাহা হয়, তবে বেশ, আমি কালো কোটই পরছি, কে বলল। এবার সে তার পোশাকের আলমারিটা খুলে একটা কালো কোট খুঁজতে লাগল। অনেকক্ষণ ধরে সে তার রকমারি পোশাকের মধ্য থেকে একটা কালো স্যুট খুঁজে বার করবার চেষ্টা করল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সে সবচেয়ে ভালোটাই পছন্দ করল, একটা লাউঞ্জ স্যুট। স্যুটটা উপস্থিত সকলের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এরপর আরেকটা শার্ট বার করে সে বেশ সযত্নে পোশাক বদলাতে লাগল। কের মনে এই সময় একটা গোপন চিন্তার ঢেউ এসে দোলা দেয়। তার মনে হয় মামলার ব্যাপারটা সে বেশ তাড়াতাড়ি এগিয়ে নিয়ে চলেছে। আর ভাগ্যের কথা, ওয়ার্ডার দুজন আবার তাকে স্নান করে নিতে বলেনি। তবু সে তাদের ওপর চোখে চোখ রেখে লক্ষ্য করতে লাগল স্নান করার ব্যাপারটা তাদের মনে হয় কিনা। কিন্তু নিশ্চয়ই হয়নি, তাহলে তাকে তা বলতো। পরন্তু উইলিয়াম এরই মধ্যে ফ্রান্সোকে ইন্সপেক্টরের কাছে গিয়ে বলতে বলেছে কে পোশাক বদলাচ্ছে। বেশ পরিপাটি করে পোশাক পাল্টে সে ভিলহেলমের সঙ্গে পায়ে পায়ে হেঁটে পাশের ঘরে এলো। ঘরটা সম্পূর্ণ খালি। এই ঘরের ভেতর দিয়ে সে তার পাশের আর একটা ঘরে ঢুকল। ঘরটির দুটো দরজাই হাট করে খোলা। কে বেশ ভালোভাবেই জানত এই ঘরটা সম্প্রতি কে একজন ফ্রয়লাইন বার্সনার্স ভাড়া নিয়েছে। সে একজন টাইপিস্ট। খুব ভোরে উঠে সে কাজে বার হয়, আর বেশ রাত করে বাড়ি ফেরে। যাতায়াতের পথে এরই সঙ্গে তার সঙ্গে কে সামান্য আলাপও হয়েছে। মেয়েটির বিছানার পাশে রাত্রে ব্যবহারের জন্য যে টেবিলটা ছিল, কে দেখতে পেল সেটা ঘরের মধ্যখানে নিয়ে গিয়ে ডেস্কের কাজ চালানো হচ্ছে। তার পেছনে ইন্সপেক্টরটি বসে, তার পা দুটো আড়াআড়িভাবে একটার ওপর আর একটা রাখা, একখানা হাত তার চেয়ারের পেছনে এলিয়ে দেয়া।